হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো? ডাইজেস্টিভ সিস্টেম, যাকে বাংলায় কী বলছে? বাংলায় বলছে পাচন তন্ত্র। ঠিক আছে, এবারে ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? সিস্টেম মানে আমরা কি পড়েছি? সিস্টেম মানে পড়েছি যে আমাদের বডিতে, আমাদের দেহের মধ্যে অনেকগুলো কি হয়, শারীরিক ক্রিয়াকলাপ হয়, জৈবিক ক্রিয়াকলাপ অনেকগুলো হয়। তো তারই মধ্যে একটা জৈবিক ক্রিয়াকলাপ হচ্ছে কি ডাইজেশন, অর্থাৎ যাকে বলছে বাংলায় পাচন। তো অর্থাৎ হজম হওয়া, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে হজম হওয়া। তো সেই হজম হওয়া অর্থাৎ বা পাচন হওয়া যে প্রক্রিয়াটিতে যে সমস্ত অঙ্গসমূহ হেল্প করে তাদেরকে কি তাদেরকে নিয়ে কী হচ্ছে তৈরি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেম মানে কি আমরা বলতে পারি? যে সমস্ত অঙ্গ সমূহ পাচন কার্যে সাহায্য করে, যে সমস্ত অঙ্গসমূহ আমাদের পাচন কার্যে, অর্থাৎ সহজ সরল ভাষায় বলতে গেলে আমরা যে হজম করি, অর্থাৎ হজম হওয়ায় যে সমস্ত অঙ্গগুলো হেল্প করে, সেই সমস্ত অঙ্গকে নিয়ে তৈরি হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এবারে ডাইজেস্টিভ সিস্টেমে তো হচ্ছে ডাইজেশন বুঝলাম। এবারে আমরা বুঝবো যে ডাইজেশন মানে কি। অর্থাৎ আমরা তো এখানে পাচন শব্দটা ইউজ করেছি, ঠিক আছে, কিন্তু পাচন মানে কি? অ্যাকচুয়ালি পাচন বলতে বোঝাচ্ছে কি, বা হজম হওয়া বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? তো পাচন হওয়া বলতে বোঝায় কি না, কমপ্লেক্স ফুড থেকে খাবার কি হয়, সিম্পল ফুডে পরিণত হয়। অর্থাৎ কি হয়, পাচন মানে হচ্ছে গিয়ে আমরা এক কথায় বলতে পারি কি না, এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা হয় তাহলে বলবে যে খাদ্যের কমপ্লেক্স ফর্ম থেকে কি হয়, তার সিম্পল ফর্মে পরিণত হয়। এবারে কমপ্লেক্স ফর্ম বলতে আমরা কি বুঝবো? কমপ্লেক্স ফর্ম মানে বাংলায় যাকে বলছে জটিল বা কঠিন। এবারে জটিল বা কঠিন বলতে আমরা কি বুঝবো? একেবারে ধর বোট যে কঠিন, তো বোর্ডের মতো কঠিন খাবার কি আমরা খাই? নাকি আমরা যে কোনো কিছু, ওই যে বাড়িতে আসবাবপত্র আছে, কাঠ পাথর ইট বালি, এই সমস্ত খাবার খাই? নিশ্চয়ই নয়। তাহলে এখানে কঠিন বলতে আমরা কি বুঝছি? এখানে কঠিন বলতে বোঝানো হচ্ছে যে খাদ্যের যে কেমিক্যাল উপাদান আছে, কমপ্লেক্স ফুড বলতে এখানে বোঝাচ্ছে কেমিক্যাল ফর্ম, অর্থাৎ আমাদের যে খাবারের যে রাসায়নিক উপাদান যে আছে, আমাদের খাদ্যের মধ্যে যে রাসায়নিক উপাদান যদি আমরা দেখি, রাসায়নিক উপাদান, আমাদের খাদ্যের মধ্যে যে সমস্ত রাসায়নিক উপাদান আছে সেগুলো কি হয়, সেগুলো আমরা যখন খাবারটা খাই সেই খাবারের মধ্যে জটিল থাকে, অর্থাৎ কমপ্লেক্স ফর্মে থাকে। কিন্তু সেই কমপ্লেক্স ফর্মটা কি হয়, আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। সেই কারণে কি হয়, সেই কারণে আমাদের বডি কী করে, অ্যাবজর্ব করার জন্য সেটাকে, যাতে তার নিজের সুবিধার্থে সেটাকে কী করে, সেটাকে সিম্পল ফর্মে পরিণত করে। যেমন তুমি ধরো একটা খাট কী করবে, তুমি হয়তো তোমার বাড়ি ট্রান্সফার করছো, একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছ, তাহলে কি করবে, সেই খাটের বিভিন্ন অংশ কী করবে, তুমি খুলে দেবে, দেন সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করবে, আবার সেখানে যে করে তুমি সেটাকে লাগাবে। সেই রকমই আমাদের বডি কি হচ্ছে, আমাদের বডিতে জানো যে আমরা যে কাজকর্ম করি তার জন্য কি দরকার, এটিপি দরকার। তো এটিপি আসছে কোথা থেকে? গ্লুকোজ থেকে। কিন্তু আমরা যখন খাবারটা খাই সেই গ্লুকোজ কিন্তু গ্লুকোজের ফর্মে থাকে না, কার্বোহাইড্রেটের ফর্মে থাকে। কিন্তু সেই কার্বোহাইড্রেট, অর্থাৎ সেটা কী হচ্ছে, জটিল। সেই ফর্মটা কী হচ্ছে, আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না সেই ফর্মটা। অর্থাৎ পুরো খাটটাকে তো একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমার বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই রকমই আমরা যে খাবারগুলো খাই, কমপ্লেক্স ফর্মে খাই, সেই খাবারটা কিন্তু আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। এই কারণে কি করে, সেটাকে ছোট ছোট টুকরোয় ভেঙে দেয়, দেন সেটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে,
তো এবারে কেমিক্যাল ফর্ম কী করে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই তার কেমিক্যাল ফর্ম হচ্ছে কি কমপ্লেক্স ফর্মে থাকে, সেটাকে সিম্পল ফর্মে পরিণত করে আমাদের দেহ। এবার কেমিক্যাল উপাদানগুলি কী কী আমরা দেখব। অর্থাৎ আমরা যত ধরনের খাবার খাচ্ছি, ভাত, রুটি, মুড়ি, বার্গার, পিৎজা, তারপরে বিরিয়ানি, যাই খাও না কেন, প্রত্যেকটা খাবারই যাই খাও না কেন তুমি, সবজি, ফল মূল যাই খাও, আমাদের খাবারের ভ্যারাইটি প্রচুর আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল ফর্মে কি এত ধরনের ভ্যারাইটি কি খাচ্ছি আসলে না। আমরা যদি দেখি যে আমাদের রাসায়নিক ফর্মে যদি আমরা দেখি, প্রত্যেকটা খাবারে মেন কিন্তু আমরা 6টা উপাদানই পাবো, এর বেশি কিন্তু আমরা খাবার খাই না। কেমিক্যাল ফর্মে যদি আমরা দেখি মেনলি আমরা 6টা উপাদান পাই। কি কি? ফার্স্ট অ্যাট অল কার্বোহাইড্রেট, নেক্সট তোমরা শুনে থাকবে প্রোটিন, কার্বোহাইড্রেট বা আরেকটা তোমরা শুনবে যে শর্করা। তো শর্করা যাকে বলে তাকেই কিন্তু কার্বোহাইড্রেট বলে, ঠিক আছে। প্রোটিন, ফ্যাট বা একেই বলে লিপিড। নেক্সট হচ্ছে গিয়ে ভিটামিন, খনিজ অ্যান্ড জল। তো আমরা যত রকমেরই খাবার খাই না কেন, যে টাইপেরই খাবার খাই, আমরা কিন্তু মেনলি কিন্তু এই 6টা উপাদানই কিন্তু মেন খাই, এর বাইরে আমরা কোনো কিছুই খাই না। অর্থাৎ তুমি যে খাবারই খাও, মাংস, দুধ, ঘি, দই, যা কিছু খাও, মিষ্টি, টক, ঝাল, যাই খাও, প্রত্যেকটা অ্যাকচুয়ালি যদি কেমিক্যাল ফর্ম দেখতে চাও তাহলে কিন্তু এই 6টা উপাদানই দেখতে পাবে, ঠিক আছে। এই 6টা উপাদানের বাইরে কিন্তু আমরা কোনো কিছুই খাই না বলতে গেলে, ঠিক আছে। তো এই যে 6টা উপাদান কেমিক্যাল ফর্মে খাই, এগুলো কিন্তু আমরা যখন খাবারটা খাচ্ছি এগুলো কিন্তু এর হচ্ছে কমপ্লেক্স ফর্ম, এগুলো হচ্ছে কি এর কমপ্লেক্স ফর্ম। এবার যদি আমরা সিম্পল ফর্ম দেখি তাহলে সিম্পল ফর্মের কি কি আছে, কার্বোহাইড্রেটের হচ্ছে গিয়ে সরল খাদ্য হচ্ছে গিয়ে সব থেকে ছোট একক কি গ্লুকোজ। প্রোটিনের যদি দেখি কি হবে অ্যামিনো অ্যাসিড। ফ্যাটের কি কি আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ঠিক আছে। তো অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো, গ্লুকোজ পাবো, ঠিক আছে। প্রোটিনকে ভাঙলে কী পাবো আমরা, অ্যামিনো অ্যাসিড পাবো। ফ্যাটকে ভাঙলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড, লিপিড। যেমন ধরো তোমার বাড়িতে একটা খাট আছে বা বেঞ্চ আছে, যাই ধরো, তো সেটা কি দিয়ে তৈরি, সেটা কাঠ দিয়ে তৈরি। সেই বেঞ্চটাকে যদি তুমি ভাঙো বা খাটটাকে যদি তুমি ভাঙো তাহলে কী পাবে, কাঠ পাবে। আবার তাহলে আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট কী দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি গ্লুকোজ দিয়ে তৈরি। এই কারণেই তো আমরা কার্বোহাইড্রেটকে ভাঙলে গ্লুকোজ পাবো। যেরকম ধরো তোমার খাটটা কী দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। এই কারণে তুমি যদি খাটকে ভাঙো, তাই এই কারণেই তো তুমি সেটাকে থেকে কাঠ পাবে, তাই না। কাঠ দিয়ে তৈরি বলেই তো সেটাকে ভাঙলে তুমি কাঠ পাবে। তাহলে আমরা কি বলতে পারি যে অনেকগুলো গ্লুকোজ দিয়ে কিন্তু কার্বোহাইড্রেট তৈরি। ঠিক এইভাবে ধরো এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এরকম অনেকগুলো গ্লুকোজ কি হয় একসাথে জুড়ে থাকে, একসাথে জুড়ে কি হয় কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে। এইভাবে একসাথে একে অপরের সাথে কী করে রিয়াকশান তৈরি করে কার্বোহাইড্রেট তৈরি করে। এটা হচ্ছে কি কার্বোহাইড্রেট পুরোটাকে, আর এক একটা কোনা কি গ্লুকোজ। কিন্তু আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে এই হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে এই এক একটা গ্লুকোজকে কী করে বডিতে আমাদের শরীর ভেঙে দেয়, প্রত্যেকটা গ্লুকোজকে আলাদা আলাদা করে দেয়। দেন কি করে সেই গ্লুকোজটাকে আমাদের শরীর কাজে লাগায়, ঠিক আছে। যেরকম ধরো তোমার যে খাটকে ভাঙলে কী হবে, কাঠ পাবে। সেই খাটকে ভেঙে কী করবে, জ্বালানির কাজে লাগাবে, ঠিক সেই রকম, ঠিক আছে। এবার এরকম আমাদের দেহ হচ্ছে কী করে গ্লুকোজকে ভেঙে দেয় প্রত্যেকটা কার্বোহাইড্রেট, দেন কাজে লাগায়। ঠিক সেই রকম প্রোটিনের ক্ষেত্রেও একই, লিপিডের ক্ষেত্রেও একই। কিন্তু
থেকে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে গিয়ে কোন কোন আমাদের খাদ্যের মধ্যে কোন খাদ্য উপাদান ডাইজেশন হয় না, অর্থাৎ ভাঙে না। ঠিক আছে, কোন উপাদান হবে? ভিটামিন অ্যান্ড খনিজ লবণ কী হয়? ডাইজেশন হয় না। ঠিক আছে, তাহলে যদি বলো কোন খাদ্য উপাদান হজম হয় না বা ডাইজেশন হয় না, কি হবে? ভিটামিন এবং খনিজ লবণ ডাইজেশন হয় না। ভিটামিন কিন্তু একেবারে ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়, তার কিন্তু কোনো সিম্পল ফর্ম নেই। ভিটামিন ভিটামিন এর কোনো আর ছোটো ফর্ম নেই। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি ছোটো ফর্মের দরকারই নেই, আমাদের বডি ভিটামিনকে অ্যাবজর্ব করতে পারে। ধরো তুমি ধরো একটা চেয়ার বা একটা চেয়ারকে তুমি কি একটা জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে যেতে পারবে, তাহলে সেটাকে ভাঙার দরকার নেই, খোলার দরকার নেই। কিন্তু একটা খাটকে কি তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিতে পারবে না, নিয়ে যাওয়া সম্ভব না এত বড়োটাকে। এই জন্য তুমি সেটাকে কী করলো, তার আলাদা আলাদা পার্ট খুলে দিলে, দিয়ে বয়ে নিয়ে গেলে। কিন্তু তোমার চেয়ারটা তো তুমি ইজিলি বয়ে নিয়ে যেতে পারবে, ক্যারি করতে পারবে, তাহলে সেটাকে আমি কেন খুলতে যাবো, তাই না? সেই কারণে। ঠিক আছে, তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে কি পড়লাম? ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের কি হয়? খাদ্য হজম হয়, অর্থাৎ যাকে ভালো কথা বলতে গেলে পাচন হয়, খাদ্য ডাইজেশন হয়, তাকেই বলছে ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এবার পাচন বলতে আমরা কি বুঝি? আমাদের এখানে কি হয়? খাবারে হচ্ছে গিয়ে খাদ্য হচ্ছে গিয়ে কমপ্লেক্স ফুড থেকে সিম্পল ফুডে পরিণত হয়। কীভাবে পরিণত হয় না, আমাদের দেহের মধ্যে নানা রকম ক্রিয়াকলাপ হয়, সেই ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু আমাদের দেহে কমপ্লেক্স ফুড থেকে সিম্পল ফুডে পরিণত হয় খাদ্যসমূহ। তো এবার কমপ্লেক্স ফুড বলতে আমরা কি বুঝবো? কমপ্লেক্স ফুড বলতে হচ্ছে গিয়ে খাদ্যের মধ্যে যে সমস্ত কেমিক্যাল উপাদান অবস্থিত, সেই সমস্ত কেমিক্যাল উপাদানের কমপ্লেক্স ফর্মকে বলা হচ্ছে এখানে। সেই কেমিক্যাল ফর্ম কি হচ্ছে? সেই কেমিক্যাল ফর্মের কমপ্লেক্স ফুড ভেঙে কি হচ্ছে? সিম্পল ফুডে পরিণত হচ্ছে। তো সেই কমপ্লেক্স ফর্মগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এবার কোনটা ভেঙে কি হচ্ছে? কার্বোহাইড্রেট ভেঙে হচ্ছে শর্করা, প্রোটিন ভেঙে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাট ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ঠিক আছে, এবারে ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু আরেকটা জিনিস তোমাদের আসতে পারে, এখানে কি হয়? খাদ্যের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন হয়। ফিজিক্যাল আর কেমিক্যাল ব্রেকডাউন। এখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন বলতে আমরা কী বুঝবো? কেমিক্যাল ব্রেকডাউন তো তোমরা এখানে দেখলেই যে কেমিক্যাল ব্রেকডাউন হচ্ছে। কেমিক্যাল ব্রেকডাউন হচ্ছে না, কার্বোহাইড্রেট যখন আমরা খাবারটা খাচ্ছি তার কেমিক্যাল ফর্ম কী ছিল? তুমি ভাত খাচ্ছ মানে তার কেমিক্যাল ফর্মে তুমি কী খাচ্ছ? অ্যাকচুয়াল রূপে তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ। ঠিক আছে, তো সেই কার্বোহাইড্রেটটা কী হচ্ছে? আমাদের দেহের মধ্যে সেই কার্বোহাইড্রেট ভেঙে করে গ্লুকোজে তৈরি হচ্ছে। তার মানে এখানে কেমিক্যাল ব্রেকডাউন আমরা বুঝতে পারলাম যে কী হচ্ছে। ধরো তুমি ডিম খাচ্ছ, দুধ, ডিম, দই খাচ্ছ, তো এগুলো অ্যাকচুয়ালি কী খাচ্ছ? প্রোটিন খাচ্ছ। ডিমের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রোটিন থাকে। ঠিক আছে, তো সেটা কী হচ্ছে? দেহের মধ্যে গিয়ে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে? প্রোটিনটা কী? খাদ্যের কেমিক্যাল উপাদান, রাসায়নিক উপাদান, তাই না? তো অ্যাকচুয়ালি তাহলে কী হচ্ছে এখানে? অবশ্যই বোঝা যাচ্ছে যে কী হচ্ছে? কেমিক্যাল ব্রেকডাউন। তাহলে কেমিক্যাল ব্রেকডাউনটা আমরা বুঝলাম। তো ফিজিক্যাল ব্রেকডাউনটা কীভাবে হচ্ছে? ফিজিক্যাল শব্দটির মানে কি? ফিজিক্যাল শব্দের মানে কি? শারীরিক। অর্থাৎ তোমাকে যদি কেউ টর্চার করে, মারামারি করে, তখন তো তুমি বলো না যে আমাকে ফিজিক্যাল টর্চার করছে। তাহলে এখানে কি হচ্ছে? তোমার শরীরের উপর অত্যাচার করা হচ্ছে। তো আমরা যখন খাবারটা খাই, তুমি কি করো? ফার্স্টে খাবারটা দাঁতে কাটো, খাবারটা নিয়ে করে কী করবে? দাঁতে ফার্স্টে কাটবে, দেন সেটাকে ভালোভাবে চিবাবে, দাঁত দিয়ে ভালোভাবে চিবাবে, তারপরে খাবারটা তো তোমার পেটের মধ্যে যাবে। তাহলে কি হচ্ছে? খাবারের ফিজিক্যাল ব্রেকডাউন হচ্ছে। সেটা কী হচ্ছে? ছোটো ছোটো টুকরোয় পরিণত হচ্ছে খাদ্যটা। তাহলে সেটা কী হচ্ছে? অ্যাকচুয়ালি তো দাঁত দিয়ে চিবানো মানে কী হচ্ছে? ছোটো ছোটো টুকরোয় পরিণত হচ্ছে। তাহলে সেটা কী হচ্ছে? ফিজিক্যাল ব্রেকডাউন হচ্ছে। তাহলে এখানে বোঝা গেল যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে কী হচ্ছে? আমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন হয়। প্রথমে আমরা তাহলে কী করি? ডাইজেস্টিভ সিস্টেমে আমরা খাবারকে কী করি?
ইনজেকশন। ইনজেকশন মানে কি? ইনজেকশন মানে হচ্ছে গিয়ে তুমি একটা খাবারকে কী হচ্ছে মুখের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ মুখের মধ্যে কী করলে, ইন করলে, ঢোকালে, তো সেটাকে কী বলছে, সেটাকে বলছে ইনজেকশন। অর্থাৎ আমাদের মুখের মধ্যে খাবারটাকে নেওয়া হচ্ছে সেটাকেই বলছে ইনজেকশন। তারপরে খাবার ইনজেকশনের পর কী হয়, অর্থাৎ তুমি খাবারটা মুখের মধ্যে ঢোকালে এবং দেন খাবার খেলে, তো সেইটা তারপরে কী হয়, খাবার খাওয়ার পরে কী হয়, খাবারটা ডাইজেশন হয়। ডাইজেশন হয় খাবারটা। খাবার খাওয়ার পরে কি হয়, খাবার খাওয়ার পরে খাবার ডাইজেশন হয়, দেন কি হবে, দেন হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন হয়। অর্থাৎ আমরা যে খাবারটা খাই না, খাবারটা অ্যাকচুয়ালি কী হয় বলতো, ডাইজেশন তো হয়ে গেল বুঝতে পারলাম, কিন্তু ডাইজেশন পরে কী হয় বলতো, ডাইজেশনের পরে আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে সেখানে কি হয়, আমাদের নানা রকম ভ্যাসেলস, ব্লাড ভ্যাসেলস এতে করে যুক্ত হয়। সেই ব্লাড ভ্যাসেলস কী করে, আমরা যে খাবারগুলো যে খেলাম সেগুলো তো তার কেমিক্যাল ফর্ম ভেঙে করে সিম্পল ফর্মে পরিণত হলো, অর্থাৎ কী হচ্ছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তো সেগুলো কী হয়, সেগুলো আমাদের ব্লাড ভ্যাসেলসের মধ্যে যুক্ত হয়, মিশে যায়। যে সেই ব্লাড, এবার ব্লাড কী করে, ব্লাড হচ্ছে কি আমাদের পুরো শরীরের মধ্যে ঘুরে বেড়ায়, সেই কী হচ্ছে ব্লাড ভ্যাসেলসে মিশে গিয়ে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে কী হচ্ছে, সেটাকে কী বলছে, সেটাকে বলছে অ্যাবজর্পশান। ঠিক আছে, কী হচ্ছে, আমাদের দেহের মধ্যে খাদ্য পাচন হওয়ার পরে খাবারটা অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, শোষণ হচ্ছে, কিসের মাধ্যমে, আমাদের ব্লাড ভ্যাসেলসের মাধ্যমে, এবং দেন আমাদের গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। সেটা তো ঠিক আছে, যেগুলো আমাদের দরকার সেগুলো তো আমরা গোটা শরীরের মধ্যে নিয়ে এলাম, ব্লাড ভেসেলসের মাধ্যমে গোটা শরীরে পৌঁছে গেল। আর যেগুলো অপাচ্য মানে অপ্রয়োজনীয় কিছু জিনিস তো আমরা খেয়ে নিই, তাই না, সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কি হবে দেহের মধ্যে, সেগুলো কি দেহ জমিয়ে রাখবে না, জমিয়ে রাখবে না। দেহ কি করে, তার অপাচ্য যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো দরকার নেই সেগুলো কি করে, দেহ থেকে বাইরে বের করে দেয়। সেই আর যে বাকিগুলো, সেই রকমই খাবারের মাধ্যমে আমরা আর বাকি যে খাবারগুলো খেয়েছিলাম যেগুলো আমাদের দেহের দরকার নেই সেগুলো সে কি করবে, ইজেকশন করবে, অর্থাৎ কি করবে, দেহ থেকে বাইরে বের করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পুরোপুরি আমরা যদি দেহের খাদ্য খাওয়া থেকে খাদ্য বহিষ্করণ অবধি প্রসেস দেখি, তাহলে কিন্তু এই প্রসেসেই কিন্তু হয়। প্রথমে আমরা খাবার খাবো, তারপরে সেটা ডাইজেশন হবে, এবং ডাইজেশন হওয়ার পরে যে সমস্ত খাদ্যগুলো ডাইজেশন হলো, দেহের যেগুলো রিকোয়ার্ড সেগুলো কী করলো, দেহ অ্যাবজর্ব করে নিল, এবং যেগুলো প্রয়োজনীয় নয়, অপ্রাচ্য জিনিস, সেগুলো কী করে, দেহ থেকে বাইরে বের করে দেয়। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা কি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি, পাচন তন্ত্র, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে হজম হওয়ার যে পুরো প্রক্রিয়াটাকে সেটাকে কি বলছে, ডাইজেস্টিভ সিস্টেম। এবারে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা কি দেখলাম, যে অনেকগুলো অঙ্গ হেল্প করে, অনেকগুলো অর্গান কি করে, হেল্প করে। তো কোন কোন অঙ্গ হেল্প করে সেগুলো আমরা দেখে নেবো। চলো, তো ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের মূলত দু টাইপের অঙ্গ মূলত আমাদের হেল্প করে। ঠিক আছে, দু টাইপের অঙ্গ আমরা মেনলি দেখবো এখানে হেল্প করে। তো কি কি, একটা হচ্ছে গিয়ে এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল। তো এখানে এলিমেন্টারি ক্যানাল মানে কি, এলিমেন্টারি ক্যানাল মানে কি, এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে তুমি যে খাবারটা খাচ্ছ, কোথা দিয়ে খাচ্ছ, মুখ দিয়ে খাচ্ছ, মুখ দিয়ে খাওয়ার পরে খাবারটা কোথায় যায়, তোমার খাবারটা মুখ দিয়ে খাবার খাওয়ার পর তোমার খাদ্য নালীতে যায়, দেন সেটা একটা নালীর মাধ্যমে যে করে কোথায় পড়ে, তোমার স্টোমাকে যায়, স্টোমাকের পর স্মল ইন্টেস্টাইন হয়ে লার্জ ইন্টেস্টাইন, দেন সেটা রেকটাম অবধি যে পৌঁছায়। এটা কিন্তু পুরোপুরি একটাই নালী, অর্থাৎ তোমার খাদ্য খাওয়া থেকে, অর্থাৎ ইনজেকশন থেকে ইজেকশন অবধি পুরোপুরি যে প্রক্রিয়াটা হয় একটাই নালীর মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়াটা হয়। এই পুরো প্রক্রিয়াটা, এই যে পুরো যে নালীটা, এই নালীটাকেই বলছে কি, এলিমেন্টারি ক্যানাল। তো তোমরা একটা পাশে একটা ছবি দেখতে পাবে, দেখো এই যে মনে করো এখানে তুমি কোনো খাবার খাচ্ছ, ঠিক আছে, এটা কি তোমার খাদ্য নালী। তো এইখান থেকে দেখো, এই যে মুখের মধ্যে থেকে একটাই নালী কিন্তু গেছে পুরোপুরি,
এ একটাই নালি গেছে। দেন হচ্ছে কি এখানে কি স্টোমাক, স্টোমাকের পর হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটাম পর্যন্ত পুরোপুরি দেখতে পাচ্ছ যে একটাই নালি, একটাই টিউব। তো এই যে পুরো টিউবটাকেই কি বলছে, এলিমেন্টারি ক্যানাল। ঠিক আছে, পুরো টিউবটাকে বলছে এলিমেন্টারি ক্যানাল। এই এলিমেন্টারি ক্যানাল কত বড়, আমরা যদি এর লম্বা দেখি কত হবে, এর লম্বা হবে 9 মিটার। ঠিক আছে, এর পুরোপুরি লম্বা যদি আমরা দেখতে যাই, এর পুরো লম্বাটা হচ্ছে কি 9 মিটার। এবার এই এলিমেন্টারি ক্যানালের কতগুলো ভাগ আছে, কতগুলো ভাগে আমরা একে ভাগ করতে পারি। তো কি কি ভাগ, ফার্স্ট যদি আমরা দেখি, ফার্স্ট হচ্ছে গিয়ে ফার্স্ট কি আমরা কোথা দিয়ে খাবারটা খাচ্ছি, মুখ দিয়ে, তাহলে কি হবে মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, বা একে আরেকটা নাম বলে বাকেল ক্যাভিটি। মাউথ ক্যাভিটি বা বাকেল ক্যাভিটি। মাউথ ক্যাভিটি মানে কি, মাউথ ক্যাভিটি মানে হচ্ছে তুমি যে মুখের মধ্যে তুমি যে মুখের মধ্যে খাবারটা খাচ্ছ সেটাকে কি বলছে, মাউথ ক্যাভিটি, মুখের মধ্যে। আচ্ছা, এখানে ক্যাভিটি মানে কি, ক্যাভিটি টার্মটা তোমরা মনে রাখবে। ক্যাভিটি টার্ম মানে কি, ক্যাভিটি মানে হচ্ছে কি আমাদের বডির মধ্যে, ক্যাভিটি মানে দেখো একটা তোমরা কানেক্ট পাবে, কেপ শব্দটি তোমাদের মাথায় আসবে। কেপ, কেপ মানে কি বাংলায় কি বলছে, গুহা। ঠিক আছে, তো তাহলে কেপ শব্দ, গুহা, গুহা কাকে বলে, পাহাড়ের মধ্যে যে তোমার খালি স্থান, হলো স্থান যে আমরা পাহাড়ের ভিতর দিয়ে দেখতে পাবো তাকেই বলছে গুহা, তাই না? পাহাড়ের মধ্যে দিয়ে যে ফাঁকা স্থান, যে রাস্তা চলে গেছে তাকে আমরা গুহা বলি। ঠিক সেই রকমই আমাদের বডির মধ্যেও কি হয় না তো, বডির মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু ভর্তি নয়, বডির মধ্যেও কিছু কিন্তু অনেক জায়গায় কিন্তু খালি স্থান আছে। ঠিক আছে, অনেক জায়গায় আমরা যদি বডির মধ্যে দেখি, অনেক জায়গায় কী হয়, ফাঁকা স্থান, গহরের মধ্যে মতো আছে। তো সেই সমস্ত স্থান, যে সমস্ত স্থানগুলো দেহের মধ্যে ফাঁকা স্থান আছে, সেই সমস্ত স্থানকে বলে ক্যাভিটি। ঠিক আছে, সেই সমস্ত স্থানের নাম দেওয়া হয় ক্যাভিটি, ক্যাভিটি। এরকম এরকম অনেকগুলো গুহা আছে, তা এদেরকে কি বাংলায় কি বলছে, গহর, গহর। ঠিক আছে, তো সেই সমস্ত অনেক রকম ক্যাভিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মাউথ ক্যাভিটি। অর্থাৎ তোমরা যদি মুখের মধ্যে হাঁ করো, হাঁ করে দেখো যে মুখের মধ্যে কিন্তু ফাঁকা, মুখের মধ্যে কিন্তু পুরোপুরি ফাঁকা, যেন মনে হবে যেন গুহা, দেহের মধ্যে যেন একটা গুহা ঢুকে যাচ্ছে, তাই না? তো এই কারণে একে নাম দেওয়া হয়েছে মাউথ ক্যাভিটি বা বাকেল ক্যাভিটি। ঠিক আছে, তো আমরা যদি এখানে যদি ছবিটা দেখি, ছবিতে তোমরা দেখতে পাবে এই দেখো, মুখের মধ্যে মনে হচ্ছে না একটা গুহার মতো একটা, তাই না? গুহার মতো লাগছে না? ঠিক এইরকম মুখের ভিতরটা থাকে না, হ্যাঁ, এই কারণে একে বলছে মাউথ ক্যাভিটি বা বাকেল ক্যাভিটি। নেক্সট কি আছে, নেক্সট যদি আমরা দেখি, ওসোফেগাস। ইসোফেগাস, ইসোফেগাস, একে ইসোফেগাসও লিখে, অনেকে আবার ই দিয়েও, অনেক জায়গায় দেখবে শুরু হতে পারে, আবার অনেক জায়গায় ও দিয়েও শুরু হতে পারে। দুটোই কিন্তু সেম একই। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, একই জিনিস। তো ইসোফেগাস, তো ইসোফেগাস কি হয়, ইসোফেগাস হচ্ছে কি, আমরা দেখলাম বাকেল ক্যাভিটি, এই যে এখানে হচ্ছে গিয়ে বাকেল ক্যাভিটি, এটা হচ্ছে গিয়ে বাকেল ক্যাভিটি মুখের মধ্যে। এবার দেখো এখান থেকে ঠিক পাকস্থলীর আগে পর্যন্ত যে নালীটা গেছে এটাকে কি বলছে, এটাকে বলছে ইসোফেগাস। এটাকে কি নাম দিচ্ছে, ইসোফেগাস, ইসোফেগাস। ঠিক আছে, ইসোফেগাসের তাহলে ইসোফেগাসটা তাহলে কোথায় থাকছে বুঝতে পারছো যে কোথায় থাকছে না, আমাদের মুখ থেকে খাবারটাকে কোথায় নিয়ে যায়, পাকস্থলীতে নিয়ে যায়। নেক্সট হচ্ছে গিয়ে কি, স্টোমাক। স্টোমাক, স্টোমাক দেখতে পাচ্ছ যে এটাকে স্টোমাক বলছে, স্টোমাক অর্থাৎ বাংলায় একে বলছে পাকস্থলী।
একে ইসোফেগাসকে বলে গ্রাসনালী। বাংলায় তোমরা হয়তো ছোটোবেলায় অনেকে এগুলো পড়ে থাকতে পারো, তো হয়তো তারা হয়তো বাংলা টার্মটা জানো কিন্তু ইংলিশ টার্মটা জানো না, সেক্ষেত্রে দুটোই লিখে দিয়েছি, ঠিক আছে। ইসোফেগাস মানে হচ্ছে কি গ্রাসনালী, স্টোমাক মানে পাকস্থলী, ঠিক আছে। নেক্সট কি থাকছে? নেক্সট থাকছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, অর্থাৎ কি বাংলায় কে বলছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন মানে একে বাংলায় বলে বৃহৎ বৃহদান্ত্র, ঠিক আছে। অ্যান্ড অ্যাটলাস এনাস। এনাস মানে কি? এনাস মানে হচ্ছে কি মলাশয়, অর্থাৎ আমাদের মল যে নালী দিয়ে নির্গত হয় সেটাকে বলছে মলাশয়, ঠিক আছে। তো এখানে ছবিতে আমরা দেখে নিই কোনটা কি। দেখো আমরা যে ফার্স্টে খাবারটা খাচ্ছি মুখের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে মুখটা হয়তো একটু ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমি বড় করে দিচ্ছি। দেখো এখান থেকে কি করছে? খাবার খাচ্ছে, এখান থেকে খাবার খাচ্ছে, ঠিক আছে। তো এখানে যে খাবারটা যে খাচ্ছে, হাত দিয়ে যে তুমি যে খাবারটাকে ঢোকাচ্ছ, কী করছো? ইনজেকশান করছো, খাবারকে কী করছো? ইনজেক্ট করছো দেহের মধ্যে, ইনজেক্ট করছো, অর্থাৎ ইনজেকশান করছো। দেন কী হচ্ছে? খাবার কী হচ্ছে? এটা এই যে মুখের মধ্যে যে খাবারটাকে ঢোকাচ্ছ, এটাই হচ্ছে কি মাউথ ক্যাভিটি বা বাকেল ক্যাভিটি। এটা হচ্ছে কি মাউথ ক্যাভিটি বা বাকেল ক্যাভিটি, ঠিক আছে। দেন খাবারটা কোথায় আসছে? আচ্ছা, এই যে এই অঞ্চলটা যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা তো আমরা পড়লাম ইসোফেগাস, ঠিক আছে, কিন্তু এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কি বলছে? এই অঞ্চলটাকে কি বলছে? ঠিক আছে, এই অঞ্চলটাকে বলে, ইট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট, তো তোমরা এটা খুবই মাথায় রাখবে, ঠিক আছে। এটাকে বলছে ফ্যারিংস। ফ্যারিংস বানানটা একটু দেখে নেবে, বানানটা একটু ভুল হলেও হতে পারে। তো এই অঞ্চলটাকে বলছে ফ্যারিংস। তো ফ্যারিংস মানে কি? ফ্যারিংস মানে এখানে দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে? আমরা খাবার খাচ্ছি, দেন খাবারটা ভিতরে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি ফুড পাইপ। ফুড পাইপের মধ্যে পাচ্ছে, যেহেতু খাবার যাচ্ছে তার মানে এটাকে ফুড পাইপ বলবো, তাই না? কিন্তু এই যে কালো দিয়ে যে কালো মার্কিং যে করা আছে পাইপটা, এটা কি? এটা হচ্ছে কি নাক, আমাদের নাক, ঠিক আছে, আমাদের নাক। তো নাকের মধ্যে দিয়ে আমাদের যে নাকের যে নল আছে, নাকের মধ্যে দিয়ে আমাদের কি যাবে? নাকের মাধ্যমে কি আমরা খাবার খাই? নিশ্চয়ই নয়। নাকের মাধ্যমে আমরা কি গ্রহণ করি? নিঃশ্বাস নিই, বাতাস নিই। তাহলে এর মাধ্যমে কি যাবে? এই যে কালো রঙের যে নালীটা দেখছো, এর মাধ্যমে বায়ু যাচ্ছে আমাদের দেহের মধ্যে দিয়ে, অর্থাৎ শ্বাস যাচ্ছে। আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন, অক্সিজেন শুধু না, নট ইভেন অক্সিজেন, সমস্ত কিছু। তো বায়ু যাচ্ছে, এর মাধ্যমে আমাদের কী যাচ্ছে? বায়ু যাচ্ছে, অর্থাৎ এটা এয়ার পাইপ বলতে পারি। তাহলে এখানে ফুড পাইপ দেখো, লাল কালারের ফুড পাইপ, এবং হচ্ছে গিয়ে কালো কালার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এয়ার পাইপ। তো এই দুটো কী হচ্ছে? এই জায়গাটা কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটা দেখি, এই জায়গাটা কী হচ্ছে? মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গাটা মিক্সড হয়ে যাচ্ছে, দুটো পুরোপুরি একসাথে যুক্ত হয়ে গেছে এই জায়গাটা। তো এই জায়গাটা যে যুক্ত হয়ে গেছে, এই যুক্ত অংশটাকে কি বলছে? ফ্যারিংস। অর্থাৎ এখানে কি হয়? এখানে খাদ্যনালী এবং হচ্ছে শ্বাসনালী এসে করে যুক্ত হয়, এই কারণে একে বলছে ফ্যারিংস, এই অঞ্চলটাকে বলছে। তো এর বিশেষত্ব কি আছে? খাদ্যনালী এবং শ্বাসনালী এসে করে একটা জায়গায় যুক্ত হয়, অর্থাৎ আমরা যে খাবারটা খেলাম এবং যে নিঃশ্বাসটা নিচ্ছি একটা জায়গায় কী হয়? এখানে শুধুমাত্র কী হচ্ছে? এখানে একটা নাক এবং মুখের মধ্যে একটা প্লেট থাকে, এখানে শুধু একটা প্লেট থাকে,
এটা একটা হাড় বা প্লেট যাই বলতে পারো। তো এর তার শুধুমাত্র প্লেট থাকে, না হলে কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী কিন্তু একসাথেই থাকে। হ্যাঁ, এবারে এইখানে কি হয়, এখানে যে করে আলাদা হয়ে যায়, একটা জায়গায় যে করে কি হয় ফুটনালী এবং শ্বাসনালী যে করে আলাদা হয়ে যায়। এবারে যে সামনের দিকের যে নালীটা দেখছো, এই যে সামনের দিকে যে নালীটা এসেছে, এই যে সামনের দিকে যে নালীটা এসেছে, এই নালীটা কিন্তু কি হচ্ছে, এই নালীটা যে করে আমাদের ফুসফুসের সাথে কানেক্ট থাকে। এইখানে এইরকম যে করে ফুসফুসের সাথে কানেক্ট থাকে। যাই হোক, আমি ঠিকমতো দেখালাম না, এইভাবে দুদিকে দুটো ফুসফুসের সাথে কানেক্ট থাকে। তো যাই হোক, এটি যে করে কোথায় কানেক্ট থাকে, আমাদের ফুসফুসের সাথে কানেক্ট থাকে, সেখানে আমাদের কি হয়, এয়ার চেঞ্জ হয়। তো সেগুলো আমাদের পরের চ্যাপ্টারে পড়বো ডিটেলে, এখন তোমরা বুঝতে পারবে না। তো এখানে কি হয়, এই শ্বাসনালী যে করে ফুসফুসের সাথে কানেক্ট থাকে। এবং আরেকটা পিছন দিকে যে নালীটা চলে এসেছে, এটা কি, এটা হচ্ছে কি আমাদের ফুট পাইপ, এটা হচ্ছে কি আমাদের ফুট পাইপ। এবং এদের যে কানেক্টের যে জায়গাটি, যেখানে যে দুটো আলদা হয়ে গেছে, সেই জায়গায় একটা সুইচের মতো একটা অংশ থাকে, একটি সুইচের মতো জিনিস থাকে, সেটাকে বলছে এপিগ্লয়টিস, এটাকে বলছে এপিগ্লয়টিস। ঠিক আছে, কি বলে, এপিগ্লয়টিস, এপিগ্লয়টিস বলে। এপিগ্লয়টিস কী দিয়ে তৈরি আমরা পড়েছিলাম, মনে করো যখন আমরা এতে পড়েছিলাম, টিস্যুতে পড়েছিলাম, তখন পড়েছিলাম যে এপিগ্লয়টিস কিন্তু কী দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি। এপিগ্লয়টিস কি, একটি কার্টিলেজ। ঠিক আছে, তো এই কার্টিলেজ দিয়ে তৈরি এপিগ্লয়টিস কি হয়, দুটো যে পাইপ যেখানে ডিভাইড হয়েছে, আলাদা হয়েছে, সেইখানে থাকে। সেখানে থেকে কি করে, সেখানে থেকে ঠিক সুইচের মতো কাজ করে। লাইক আমি পাশের সাইডে আঁকছি, দেখো, মনে কি করো, এইভাবে দুটো পাইপ এসেছে, দেখো হয়েছে দুটো জায়গা, এখানে দুটো আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এবারে এইখানে কি হয়, যেখানে আলাদা হয়ে গেছে ঠিক সেইখানে এপিগ্লয়টিস থাকছে, এপিগ্লয়টিস থাকছে। এপিগ্লয়টিস কি করে, যখন তুমি খাদ্য খাবে তখন কি করছে, সুইচটা খাদ্যনালীর দিকে অন হয়ে যায়, দেন কী হবে, খাদ্যটা ফুড পাইপে চলে যায়। আবার যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ তখন কী হয়, তখন হচ্ছে গিয়ে এটা ফুড পাইপে বন্ধ করে দেয়, কী করে, এইদিকে অন হয়ে যায়, শ্বাসনালীতে অন হয়ে যায়। তখন কী হয়, শ্বাসনালীর দিকে বায়ু চলে যাবে। তাহলে বলো, এপিগ্লয়টিস সবসময় কোন দিকে বেশিরভাগ সময় অন থাকবে, ফুড পাইপে না শ্বাসনালীতে না খাদ্যনালীতে? কি মনে হয় তোমাদের? শ্বাসনালীতে। কারণ আমরা সবসময় কী করি, আমরা শ্বাস সবসময় নিই না খাবার সবসময় খাই, আমরা বাতাস তো সবসময় নিই না। তোমরা এক মুহূর্ত তোমরা শ্বাস বন্ধ করে থাকতে পারবে? নিশ্চয়ই থাকতে পারবে না। কেন? কারণ হচ্ছে কি আমাদের বায়ু সবসময় রিকোয়ার্ড হয় দেহের মধ্যে। তাহলে কি হবে, আমাদের শ্বাসনালীতে বেশিরভাগ সময় এপিগ্লয়টিস খোলা থাকবে। কিন্তু যখন আমরা খাবার খাবো তখন কি হবে, তখন শ্বাসনালী অফ হয়ে যায়, খাদ্যনালীতে খাবারটা চলে যায়। ঠিক আছে, এই কারণে কথায় বলে, কিন্তু আমরা কথায় বলে না, শুনে থাকবে যে খাবার সময় কথা বলতে নেই। কেন কথা বলতে নেই? বড়রা বয়স্ক লোকেরা বলে, শুনবে যে খাওয়ার সময় কথা বলতে নেই। কারণ যখন খাবার সময় কথা বলবে, কথা বলা মানে কি, কথা বলার সাথে তোমার এয়ারও প্রবেশ করছে, তাই না? এবার যখন খাবার প্রবেশ করছে, এয়ার প্রবেশ করছে, দুটোই প্রবেশ করছে, তখন এপিগ্লয়টিস কনফিউজ হয়ে যাবে, আমি কোন দিকে যাব। দেন কি হবে, তখন কি হয়, খাদ্যনালীর মধ্যে তোমার চলে যায়, খাবার চলে যায়, মানে বাতাসের সাথে কিছু পরিমাণে খাবারের অংশ খাদ্যনালীর মধ্যে আর শ্বাসনালীর মধ্যে চলে যায়, খাবারের কিছু পরিমাণে অংশ কি হয়, বাতাসের সাথে শ্বাসনালীতে কিছু পরিমাণে চলে যায়, কিছু পরিমাণে খাবার চলে যায়। তখন কি হবে, তখন আমাদের খাদ্যনালী কিন্তু বন্ধ হয়ে যাবে। খাবার চলে যায় মানে কি, বায়ু সেখানে বাতাস যেতে পারে, চলাচল করতে পারবে না। যখন বাতাস চলাচল করতে পারবে না, তখন কি হবে, দেহের মধ্যে যে পরিমাণে আমাদের দেহের মধ্যে বা এয়ার প্রয়োজন, রিকোয়ার্ড যত পরিমাণ অক্সিজেন, সেটা পূরণ করতে পারবে না। তখন কি হবে, খাদ্যনালী অনেক সময় কি হবে, খাদ্যনালী বন্ধ হয়ে করে মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে, অনেক সময় খাদ্যনালীতে খাবার আটকে গেলে কী হবে, বাতাস না চলাচল করার ফলে মানুষ কিন্তু মারাও যেতে পারে। এই জন্য দেখবে যখন খাবার আটকে যায় না,
যখন আমাদের তখন নাকের মধ্যে কীরকম একটা কি শিরশিরা নিয়ে আসে, যেন হাঁচি টাচি একটা হয়, এবং বলে যে হাঁচির মাধ্যমে বের করে দিতে, খাবার কী রকম হাঁচির মাধ্যমে বের করে দিতে। কেন? কারণ হচ্ছে কি আমাদের শ্বাসনালীতে চলে গেছে খাদ্য, ঠিক আছে। আবার অনেক সময় শুনে থাকবে যে বলে থাকে যে যখন আমাদের দেহে যখন অক্সিজেনের পরিমাণ কম হয় তখন কিন্তু আমাদের হাই ওঠে। এটা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ যে আমাদের হাই ওঠে কখন? যখন খুব পরিবেশন হয়, যখন খুব পরিমাণে অক্সিজেনের রিকোয়ার হয় দেহে। কেন হাইয়ের সাথে আমাদের হাই উঠলেও তো ঠিক আছে, হাইয়ের মাধ্যমে আমরা বাতাস নিলাম তো ঠিক আছে, কিন্তু যদি আমরা মুখের মাধ্যমে বাতাস নিই সেটা তো ফুড পাইপে চলে যাবে, তাহলে বাতাসটা নিয়ে লাভ কি? অ্যাকচুয়ালি কি এখানে ফ্যারিংসে তোমার একসাথে কানেক্টেড আছে, তোমার বাতাসটা যখন নিচ্ছ সেটা ফুড পাইপে যাচ্ছে না, ফুড পাইপে যাচ্ছে না বাতাসটা, কারণ আমাদের দেহ তো চেনে কোনটা বাতাস কোনটা খাবার। তো সেটা মুখ দিয়ে নিলেও কী হবে, সেটা তখন তোমার শ্বাসনালীতে চলে যায় বাতাসটা। এই কারণে হাই নিলে কী হয়, বাতাস আমাদের ফুসফুসেই পৌঁছে যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, একটা হলো তাহলে কি এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল কি হচ্ছে কি, আমাদের মুখ থেকে যে পুরোপুরি দেখতে পাচ্ছ অ্যানাস অব্দি, এটাকেই বলছে এলিমেন্টারি ক্যানাল। দেন এটা হচ্ছে কি ইসোফ্যাগাস আসছে, এখান দিয়ে খাদ্য চলে আসছে ইসোফ্যাগাস দিয়ে খাদ্য কোথায় এলো, আমাদের স্টোমাকে এলো, স্টোমাকের পর আমাদের স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে, দেন লার্জ ইন্টেস্টাইন হয়ে আমাদের রেকটামে অ্যান্ড লাস্ট এনাসে আসে, দেন এনাসের থেকে আমাদের মলত্যাগ হয়, ঠিক আছে। এবারে হচ্ছে কি আমরা তো দেখলাম এলিমেন্টারি ক্যানাল দেখলাম, আর কি হচ্ছে কি, আর হচ্ছে কি এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড। এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড মানে কি? আমরা যদি এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড তো বললাম ঠিক আছে, কিন্তু এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড মানে কি? আমরা যদি গ্ল্যান্ড দেখি, আমাদের দেহে মূলত দু প্রকারের কেমিক্যাল পদার্থ কী হয়, সিক্রিয়েশন হয়, ঠিক আছে। আমাদের দেহে দু প্রকারের কেমিক্যাল সিক্রিয়েশন হয়, ঠিক আছে। কী না, একটা হচ্ছে কি হরমোন, আর একটা হচ্ছে কি এনজাইম, ঠিক আছে। এবার গ্ল্যান্ড কি করে, গ্ল্যান্ড হচ্ছে কি তাদেরকেই বলে যে সমস্ত কি গ্ল্যান্ড তাদেরকেই বলে যারা কি করছে আমাদের দেহে কেমিক্যাল বস্তুগুলি, এই কেমিক্যাল এগুলি কী করছে সিক্রিয়েশন করছে, তাদেরকে কি বলে গ্ল্যান্ড বলে, ঠিক আছে। তাদেরকে কী বলে গ্ল্যান্ড। যারা কেমিক্যাল বস্তু সিক্রিয়েশন করছে তাদের কি বলছে, রিলিজ করছে, তাদের কি বলছে গ্ল্যান্ড বলছে। যে তাহলে কি কি কেমিক্যাল জিনিস আমাদের রিয়াকশান রিলিজ হয়, হরমোন আর হচ্ছে গিয়ে এনজাইম যারা রিলিজ করে তাদের কি বলে, তাদের বলে এক্সক্রিয়েটরি, গ্ল্যান্ড। আর যারা হরমোন রিলিজ করে তাদের বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে আমাদের দেহের মধ্যে হরমোন যারা রিলিজ করে তাদের কি বলে এন্ডোক্রাইন, আর যারা এনজাইম রিলিজ করে তারা কি বলে, তাদেরকে কি বলে, তাদের বলে এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড। এবারে ঠিক আছে, তাহলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমে যে সমস্ত গ্ল্যান্ড হেল্প করে তারা কি রিলিজ করে, এনজাইম রিলিজ করে, এই কারণে এক্সক্রিয়েটরি গ্ল্যান্ড। তো এক্সক্রিয়েটরি গ্ল্যান্ডের মধ্যে কি কি আছে, আমরা যদি মাউথ ক্যাভিটি দেখি, মাউথ ক্যাভিটির সাথে কোন গ্ল্যান্ড যুক্ত না, স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের মাউথ ক্যাভিটির সাথে যুক্ত, অর্থাৎ আমাদের মুখের সাথে যুক্ত। একে বাংলায় একে বলে কি লালা গ্রন্থি, ঠিক আছে, বাংলায় বলে লালা গ্রন্থি। অর্থাৎ আমাদের মুখে যে লালা আছে না, অর্থাৎ যেটাকে থুতু বলি, তো সেটাকে যে সিক্রিয়েশন করে কে, সেটা হচ্ছে গিয়ে স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রিয়েট করে। স্টোমাকের সাথে যুক্ত হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের বাংলা জানা নেই। স্মল ইন্টেস্টাইনের সাথে যুক্ত লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, অর্থাৎ বাংলায় হচ্ছে গিয়ে যকৃৎ এবং অগ্নাশয়, ঠিক আছে।
তো এই হচ্ছে গিয়ে আমাদের এই সমস্ত এক্সক্রিলেটরি গ্ল্যান্ড আমাদের দেহের মধ্যে থাকে, হেল্প করে। তো কোথায় কোথায় থাকে আমরা যদি দেখি, মুখের ঠিক পাশে এরকম স্যালাইভারি গ্ল্যান্ডগুলো থাকে, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমাদের স্টোমাকে থাকে। গ্যাস্ট্রিক মানে বুঝতে পারছো স্টোমাক। লিভার কোথায় থাকে? লিভার হচ্ছে গিয়ে ঠিক এই রকম জায়গায় থাকে। আর প্ল্যানকেজ এরকম থাকে, ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্রান্তের উপরে থাকে। তো এগুলো তো আমরা ডিটেলে পড়বো। চলো আমরা ফার্স্টে শুরু করি মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি শুরু করবো আমরা। কি গরম লাগছে, কত মনে হয়েছে।